Dear learners, welcome back to my channel. This is Shahidul Alam and you are watching me at my channel English Coaching. Today our topic is completing sentence. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে অথবা ইন্টারমিডিয়েটে পড়ো, এইচএসসি তে পড়ো, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা জানো এখানে একটি সেন্টেন্সের একটি ক্লজ দেওয়া থাকে বা একটি অংশ দেওয়া থাকে সেন্টেন্সের, বাকি অংশটা পূরণ করতে হয় ব্ল্যাঙ্কটিতে। তাহলে কিভাবে কাজটি করতে হয় চলো আমরা একটু দেখে নেই, তারপর আমরা এই এক্সারসাইজটি করব। মূলত দুটি ধাপে ব্ল্যাঙ্কটি পূরণ করতে হয়। অর্থাৎ এখানে সেন্টেন্স যেটা দেওয়া আছে যে অংশটুকু, এটা দেখে বুঝতে হবে যে স্ট্রাকচারাল কি বিষয়টা লাগবে এখানে, অর্থাৎ এখানে কোন বিষয়টা জরুরি। কোথাও কোথাও একটি কনজাংশন দিয়ে শুরু করতে হয়, কোথাও সাবজেক্ট প্লাস নির্দিষ্ট ভার্বের ফর্ম দিয়ে শুরু করতে হয়। তাহলে যেটা দেওয়া আছে সেটা অনুসারে কি দ্বারা শুরু করতে হবে সে বিষয়টি জানতে হবে প্রথম। তারপর শুরু করার পর বাকি অংশটুকুর জন্য আমাকে অর্থের উপর নির্ভর করতে হবে। তাহলে কিছু দূর কিন্তু আমরা এগিয়ে যাব স্ট্রাকচারে, বাকি অংশটুকু আমরা অর্থ অনুসারে করব, তাহলেই দেখা যাবে খুব সহজে আমরা করতে পারতেছি। দেখো, আমি সবগুলো বিষয় একদম সহজভাবে করে দেব। আমার পাশে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের অনুপ্রেরণায়, তোমাদের সহযোগিতায় আমার চ্যানেল অনেক দূর এগিয়েছে। আশা করি ভবিষ্যতেও সামনে পাবো, তোমাদের পাশে পাবো। তোমরা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে ক্লাসটি ভালো লাগলে একটু শেয়ার করবে। চলো কিভাবে কাজটি করতে হয় দেখে নিই আমরা। দেখো, প্রথমেই বলা আছে নো সুনার হ্যাড। এই নো সুনার হ্যাড দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয় তাহলে কি করতে হবে? নো সুনার হ্যাড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এখানে দেন একটা দিতেই হবে, কারণ এটা স্ট্রাকচার। তাহলে দেখো, নো সুনার হ্যাড আছে বলেই আমি দেন দিয়ে রেখেছি। এখন দেন দেওয়ার পরে আমি কাজটি কিভাবে করব, তখন আমি অর্থে যাব, এর আগে কিন্তু নয় বন্ধুরা। দেন দিলাম, দেন দেওয়ার পরে কি কাজটা করব? হি হ্যাড রিচড দ্য স্কুল। সে স্কুলে পৌঁছতে পৌঁছতেই কি হইতে পারে, পৌঁছতে না পৌঁছতেই কি হইতে পারে সে বিষয়টা দিতে হবে। সেটা আবার কিভাবে দিতে হবে? সেটা দিতে হবে ভার্বের পাস্ট ফর্ম দ্বারা। এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। অর্থাৎ নো সুনার হ্যাড দ্বারা কোনো সেন্টেন্স যদি শুরু হয়, বাকি অংশ যদি পূরণ করতে হয়, প্রথমেই দেন দিতে হবে। তারপর দেন দেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হলো আমি দেখব এটা অর্থটা কি আছে, যেটা প্রদত্ত অংশ। উই হ্যাড রিচড দ্য স্কুল। তাহলে আমরা স্কুলে পৌঁছতে না পৌঁছতেই কি হয়, দেনের পরে এটা দিতে হবে। তাহলে স্কুলে পৌঁছতে না পৌঁছতেই কি হয়? ঘন্টা বেজেছিল, হইতে পারে। বৃষ্টি শুরু হয়েছিল, হইতে পারে। তাহলে এখানে একটা দিলেই হইলো। আমি কি দিয়ে দিলাম বন্ধুরা এখানে? দ্য বেল র‍্যাং। দেখো এই ভার্বটার দিকে লক্ষ্য করো, এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, র‍্যাং। তাহলে এখানে দুইটা ফর্ম পাইলাম আমি। এটা হলো হ্যাড আছে, হ্যাড উই রিচড, আর একটা পরের ভার্বটা পাস্ট ফর্মে হবে, একটা দেন হবে, আর এরপরে যে ঘটনাটি ঘটবে সেটাই আমাকে দিতে হবে। এইভাবে আমাদের চিন্তা করতে হবে নো সুনার হ্যাড থাকলে। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। দেখো, এই আনলেসটার মধ্যে অনেক কিছু লুকায় আছে। আনলেস এবং ইফ, এই দুইটারই তিনটা করে কন্ডিশন আছে বন্ধুরা। দেখতে হবে আনলেস বা ইফ যদি এখানে থাকে, এখানে প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, না হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম আছে, আমি কি করব? আনলেস আছে এবং প্রেজেন্ট ফর্ম আছে, ইফ আছে এবং প্রেজেন্ট ফর্ম আছে, এরকম ক্ষেত্রে
আমাদের কি করতে হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল আগে দিতে হবে, ক্যান বা মে আগে দিতে হবে, তারপরে অন্য চিন্তা। তাহলে যেহেতু সাবজেক্ট ইউ, ইউ উইল আমরা লিখলাম, লেখার পরে আমি অর্থে যাব। আবার বলি লক্ষ্য করো, আনলেস বা ইফ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকলে সাবজেক্ট প্লাস উইল অথবা সাবজেক্ট প্লাস ক্যান মে লিখব। যদি পাস্ট ফর্ম থাকতো এখানে সাবজেক্ট প্লাস উড বা কুড লিখতাম। এখানে যেহেতু এখানে যদি হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো স্টাডির পরিবর্তে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ লিখতাম। অর্থাৎ ইউ উইল এখানে লিখতেই হবে যেহেতু এখানে ইউ স্টাডি আছে, এরপরে আমি অর্থে যাব। তাহলে এখন অর্থ চিন্তা করো, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগ সহকারে না পড়ো, ইউ উইল কিন্তু আমার লেখাই আছে, তাহলে তুমি কি করবে, নট পাস ইন দ্য এক্সাম, পরীক্ষায় পাশ করতে পারবে না। এখানে এই শর্তটা হইলে, অর্থাৎ তুমি যদি না পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না, এটা বললাম আমি। তুমি যেটা বলবা তা কিন্তু না। তুমি কি বলতে পারো, ইউ উইল ফেল ইন দ্য এক্সামও বলতে পারতা, একই কথা হইতো কিন্তু বন্ধুরা। মোট বিষয় হলো আনলেস থাকলে পরে কি করতে হবে, বা ইফ থাকলে পরে কি করতে হবে। প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে না, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম আছে এই অংশে, সেটা দেখতে হবে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে সাবজেক্ট প্লাস উইল লিখবো বা ক্যান মে লিখবো, পাস্ট ফর্ম থাকলে সাবজেক্ট প্লাস উড বা কুড লিখবো। যদি হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, যেমন এই যে ডি নাম্বারে আছে আই উড হ্যাভ, যেহেতু এখানে কি আছে, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, যার জন্য এখানে কি আছে বন্ধুরা, আই উড হ্যাভ আমাকে লিখতে হয়েছে। তাহলে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে প্রথম, পরে অর্থে যাব। তাহলে এই কাজটা না করলে কি হইতে পারে, তুমি পরীক্ষায় ফেল করতে পারো অথবা পাস করতে না পারো। নট পাস ইন দ্য এক্সাম অথবা ফেল ইন দ্য এক্সাম, দুটাই বলতে পারতাম। তারপরের বিষয়টি আসো বন্ধুরা, স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান। এই যে স্কার্সলি হেডের মধ্যেই নিয়মটা চলে আসছে। স্কার্সলি হ্যাড আছে মানেই আমাকে হোয়েন দিতে হবে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। স্কার্সলি হ্যাড দ্বারা শুরু হয়েছে বলতে আমাকে কি দিতে হবে, হোয়েন দ্বারা শুরু করতে হবে। নুসরার হেড থাকলে আমি দেন দ্বারা শুরু করেছিলাম। ঘটনা একই রকম, নুসরার হেডের ক্ষেত্রে যেরকম এই কাজের পরে ঠিক যে কাজটা হয় সেটা দিতে হয়, এখানেও তাই দিতে হবে। ওখানেও পাস্ট ফর্ম হয়েছিল, এখানেও পাস্ট ফর্ম হবে। শুধু পার্থক্যটা হলো নুসরার হেড এবং হার্ডলি হেড বা স্কার্সলি হেডের মধ্যে পার্থক্যটা হলো এখানে দেন দ্বারা দিয়েছি আমরা, এখানে দিব হোয়েন দ্বারা। তাহলে দেখো, হোয়েন উই রিচড দেয়ার, তার মানে স্কার্সলি হ্যাড দ্য পার্টি বিগান, তার মানে কখনো যদি পার্টি শুরু হয় তাহলে উই রিচড দেয়ার, আমরা ওখানে গিয়েছিলাম, এরকম। ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, দেখো ইফ আছে, আর কি আছে বন্ধুরা, এখানে ইফ আছে, আরেকটা বিষয় কি আছে, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে এটা দেখে আমাকে কি সিদ্ধান্ত নিতে হবে, একটু আগেই বলেছি ইফ আছে এবং হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এটা দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে এখানে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ লিখতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ যদি লিখি আমি, তাহলে কি লিখবো, যেহেতু সাবজেক্ট আই আছে তাহলে আই উড হ্যাভ এ পর্যন্ত লিখতেই হবে, তারপরে চিন্তা অর্থে। অর্থ অনুসারে দেখো, হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আমি কি করতে পারতাম, আই উড হ্যাভ ফোনড হিম, আই উড হ্যাভ কলড হিম, হ্যাঁ, আই উড হ্যাভ কমিউনিকেটেড হিম। তাহলে এখানে এগুলা থেকে যে কোনো একটা কিছু দিতে পারবা, কিন্তু ঘটনা হলো এইটুকু তোমাকে লিখতেই হবে, এইটুকু লেখার পরে অর্থে যেতে হবে। এইভাবে যদি নাও বন্ধুরা, একেবারেই সহজ হয়ে যাবে কমপ্লিটিং সেন্টেন্স। ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, এই দেখো প্রোভাইডেড দ্যাটের মধ্যে একটা নিয়ম লুকিয়ে আছে। প্রোভাইডেড দ্যাট শর্ত প্রকাশ করে, তার মানে ওয়ার্ক হার্ড, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট যদি তুমি কি করতে চাও সেটা দিতে হবে। তাহলে এই যে ইউ ওয়ান টু বা সাবজেক্ট প্লাস ওয়ান টু, এটুকু লিখে তারপর কি করবা, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্টটা দিবা কি অনুসারে, অর্থ অনুসারে। তাহলে কঠোর পরিশ্রম করলে তুমি কি করতে পারো, প্রসপার ইন লাইফ, জীবনে উন্নতি করতে পারো। এখানে আমি চেঞ্জ করে দিলাম, মনে করো এখানে যদি ওয়ার্ক হার্ড না দিয়ে আমি কি দিতাম, প্লে ওয়েল, প্লে ওয়েল প্রোভাইডেড দ্যাট। তাহলে প্রোভাইডেড দ্যাট এখানে ইউ ওয়ান টু তো দিতামই আমরা, দেওয়ার পরে কি এখানে কি প্রসপার ইন লাইফ দিতাম,
না উইন দ্য প্রাইজ দিতাম, উইন দ্য প্রাইজ বা উইন দ্য গেম এরকম আমরা দিতে পারতাম। তাহলে এটুকু কিন্তু আমার ঠিক আছে। প্রোভাইডেড দ্যাট সাবজেক্ট প্লাস 1 2 এটুকু ঠিক আছে। তারপর এটার উপর ডিপেন্ড করে ওয়ার্ক হার্ড এর উপর ডিপেন্ড করে প্রসপার ইন লাইফ দিলাম। এখানে প্লে ওয়েল এর উপর ডিপেন্ড করে উইন দ্য প্রাইজ দিলাম। এরকম ভাবে করতে হবে আমাদের। তারপরেরটা যাও, এখানে কি আছে? হোয়ার দেয়ার ইজ উইল, দেশ, এরপরে কি দিব আমরা? এটা মূলত প্রবাদ বাক্য বন্ধুরা। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। এটা একটা প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে তোমাদের প্রবাদ বাক্য থেকে একটা না একটা কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু থাকতেই পারে। এখানে আছে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। অন্য জায়গায় থাকতে পারে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। অন্য জায়গায় থাকতে পারে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। হ্যাঁ, একটা অংশ দেওয়া থাকবে, আরেকটা অংশ দেওয়া থাকবে না। এটা প্রবাদ বাক্যগুলো তোমাদের দেখে নিতে হবে। তারপরেরটায় যাও, ইফ এ ম্যান, দেখো এই ইফ আছে মানেই ইফ দ্বারা নিয়মে পড়লো। ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, তাহলে ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড মানে ইফ এর পরে ডাজ নট ওয়ার্ক মানে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমি কি দেব? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল ক্যান বা মে দিতেই হবে আমাদেরকে। দেওয়ার পরে চিন্তা, ইফ দ্বারা কিন্তু ইতিমধ্যে 3টা পেয়ে ফেলেছি আজকে। তাহলে ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, ইফ যুক্তটা যেহেতু কি আছে? প্রেজেন্টে আছে এটা, তাহলে সাবজেক্ট প্লাস কি দিব আমি? শ্যাল উইল বা ক্যান মে দিব। তাহলে এখানে এম এন অনুসারে হি উইল এটুকু দিলাম। এখন কি করব? ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড হি উইল, এটুকু দেওয়ার পরে আমি চিন্তা করব এখন কঠোর পরিশ্রম না করলে কি করতে পারে? হি উইল নট সাকসিড ইন লাইফ, জীবনে সফল না হতে পারে। অথবা হি উইল ফেল ইন লাইফ, জীবনে সে ব্যর্থ হতে পারে। হি উইল ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ফেল করতে পারে। এরকম ভাবে আমরা লিখতে পারি। তারপরে যে বিষয়টি সেটি আসো, অ্যাজ বাংলাদেশ, অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং। দেখো এই অ্যাজ কনজাংশনটার মধ্যেই নিয়ম লুকিয়ে আছে। অ্যাজ আছে মানে অ্যাজ কথার অর্থ যেহেতু, এই কনজাংশন আছে মানে আরেকটা ক্লজ দিতে হবে। এমনকি এটাকে কারণ ধরে এই কারণে যা হইতে পারে সেটা দিতে হবে। এটা আছে কি বন্ধুরা? কারণ। অ্যাজ যুক্তটা কারণ থাকে, এই কারণের ফলে যা হয়। অ্যাজ দ্য পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং, যেহেতু বাংলাদেশের মানুষগুলো কঠোর পরিশ্রমী। দেখো এখানে কঠোর পরিশ্রমী থাকার কারণে কি করতে পারে? দে আর দে আর ডেভেলপিং আওয়ার কান্ট্রি ডে বাই ডে, দিলাম এটা। আমার খুশি আমি এটা না দিয়ে যদি অন্য কিছু দেই, যেহেতু আমাদের দেশের মানুষ কঠোর পরিশ্রমী, দে ক্যান ডেভেলপ আওয়ার কান্ট্রি, তারা আমাদের দেশকে উন্নত করতে পারে, তাও বলতে পারতাম আমরা বন্ধুরা। তারপরেরটা আসো, বাংলাদেশ ওয়াজ এ পুয়ার কান্ট্রি বাট, বাংলাদেশ, এই যে এখানে ব্ল্যাঙ্কটা আছে বন্ধুরা, লক্ষ্য করো ব্ল্যাঙ্কটা আছে কিন্তু এইখানে। বাট নাও শি হ্যাজ মেড রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন হার জিডিপি। কিন্তু এই যে কিন্তু কনজাংশনটা আছে, এটা দ্বারাই বুঝতে হবে যে এটার সাথে এই যে পরের যে ক্লজটা দেওয়া আছে সেটার সাথে আগে যে ক্লজটা তুমি যুক্ত করবা সেটার একটা বিপরীতমুখী সম্পর্ক হবে। তাহলে দেখো, বাট নাও শি হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট, কিন্তু এখন একটা উল্লেখযোগ্য উন্নতি করতেছে ইন হার জিডিপি, তার জিডিপিতে করতেছে এখন। তার মানে কি? বাংলাদেশ কিরকম ছিল তাহলে? বাংলাদেশ ওয়াজ এ পুয়ার কান্ট্রি, বলতে পারি আমরা বাংলাদেশ ওয়াজ এ পুয়ার কান্ট্রি, অর্থাৎ এখন উন্নতি করতেছে। আগে কি উন্নতি করেছিল এরকম বলা যাবে, না দরিদ্র ছিল? দরিদ্র ছিল, যেহেতু কিন্তুর বিষয়টি আছে, বাটের বিষয়টি আছে। তারপরেরটাতে যাও, সো ইট ইজ ইট ইজ আওয়ার ইট ইজ আওয়ার বাউন্ডেন ডিউটি টু, মজার বিষয়টি লক্ষ্য করো বন্ধুরা, এই টু এর মধ্যেই সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে টু আছে, টু এর মধ্যে নিয়মটি লুকিয়ে আছে। টু যদি থাকে, টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট দিতে হবে বন্ধুরা। কি দিতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কিভাবে দিতে হবে? এই কাজের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো, সো ইট ইজ আওয়ার বার্ডেন ডিউটি, হ্যাঁ, বাউন্ডেন ডিউটি, এটা আমাদের ধরা বাঁধা একটা দায়িত্ব। কি করা? কি করা? টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করা। দেখো টু এর পরে আমি দুইটা দিয়েছি। টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করা হইতে পারে। টু মেইনটেইন দিস ডেভেলপমেন্ট ট্রেন্ড, এই যে উন্নতির ধারা সেটা রক্ষা করা হইতে পারে। অর্থাৎ এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট দিতে হবে কি অনুসারে? এই অর্থ অনুসারে। এটা হলো মূল বিষয়। তাহলে এই যে প্রত্যেকটি ব্ল্যাঙ্ক যদি আমরা এভাবে পূরণ করি কমপ্লিটিং সেন্টেন্সে, আমরা যদি বুঝি কি লাগবে, বুঝে যদি অর্ধেক চলে যেতে পারি,
যেমন if I had known his mobile number, দেখো এটা দেখে আমি কোন পর্যন্ত চলে গেলাম, I would have দিতেই হবে, কোনো হয় নাই না দেওয়ার, দেওয়ার পরে আমি অর্থে যাব। তোমরা যেটা করো মুখস্থ করতে চেষ্টা করো অথবা কি আগে অর্থের দিকে বেশি মনোযোগ দাও। অর্থের দিকে মনোযোগ দিবা কখন? স্ট্রাকচারের কাজ শেষ হইলে। প্রত্যেকটা ক্ষেত্রে স্ট্রাকচারের একটা কাজ আছে। যেমন আনলেস ইউ স্টাডি অ্যাটেনটিভলি, দেখো স্ট্রাকচারের কাজটা কি? এই প্রেজেন্ট ফর্মটা দেখেই সাবজেক্ট ইউ আছে, তার মানে ইউ উইল লিখতেই হবে তোমাকে। তাহলে এই যে স্ট্রাকচার দেখে কোনটুকু লিখতে হবে সেটা যদি আমরা বুঝে ফেলি, তারপর এই যে সম্পর্কটা যদি বুঝি, আর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম ব্যবহার করব, এই কথাটুকু যদি বুঝি আমরা, তাহলেই একদম সিস্টেমেটিক ওয়েতে সহজে করা যাবে কমপ্লিটিং সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছ। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, একটু কমেন্টস করে জানাবে। আর কি ধরনের ক্লাস তোমরা চাও সেটাও জানাতে পারো, যেটার উপরে ক্লাস চাই। আমি সব সময় সবগুলো বিষয় ক্লাস দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের পাশে পাবো। ধন্যবাদ।